ভবন নির্মাণে শুধু নকশার অনুমোদন দিয়েই দায় সারছে নিয়ন্ত্রক সংস্থা। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবেলায় নেই প্রস্তুতি। উচ্চ শব্দে নৌযান ও জ্বালানি দূষণে হুমকির মুখে সুন্দরবনের জীববৈচিত্র্য, তৎপরতা নেই বন বিভাগে। পুঁজিবাজারে কারসাজি করলে সম্পদ বাজেয়াপ্ত, 10 বছর কারাদণ্ডের বিধান রেখে হচ্ছে আইন। সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে। সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরো থাকছে, দেশে বাণিজ্যিকভাবে চলছে বিদেশি কুকুরের প্রজনন, চাষ ও বেচা কেনা, বৈদেশিক মুদ্রা আয়ের সম্ভাবনা। ঠিক এই মুহূর্তে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রস্তুত নয় বাংলাদেশ। এমনকি আবাসিক অবকাঠামোর ওপরই মানুষের আস্থা নেই। শুধু নকশার অনুমোদন দিয়েই দায়িত্ব এড়ায় নিয়ন্ত্রক সংস্থাগুলো। ভবনগুলো নির্মাণে গুণগত মান রক্ষিত হচ্ছে কিনা এ নিয়ে কারো মাথা ব্যথাও নেই। এমন বাস্তবতায় অনেকটা হযবরলভাবে তৈরি হয়ে চলছে এক একটি ভবন। রিপোর্ট করছেন মোহাম্মদ নুরুন নবী। ভারত ও বর্মি এই দুই টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থান হওয়ার কারণে এবং অনেক দিন এই অঞ্চলে কোনো ভূমিকম্প না হওয়ার কারণে এর ভিতরে অনেক শক্তি সঞ্চয় হয়েছে এরই মধ্যে, যার কারণে যে কোনো সময় এই সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামের অঞ্চলগুলোতে ভূমিকম্প হতে পারে, যার প্রভাব রাজধানী ঢাকা সহ বড় বড় শহরগুলোতে পড়বে। 400 বছর বয়সী প্রাচীন শহর এই ঢাকা। বলতে গেলে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা এই শহরের বেশিরভাগ ভবনই নির্মাণ হয়েছে জলাধার ভরাট করে। আর এই নির্মাণযজ্ঞে এতই তড়িঘড়ি থাকে যে সময়ই দেওয়া হয় না শক্ত ভিত গড়ার। প্রশ্ন হলো, এসব ভবন তাহলে কতটা ভূমিকম্প সহনীয়? 50% গ্রিন, সেগুলো কিন্তু ভূমিকম্প বা বিল্ডিং কোড মেনে করেছে। বাকি যে 25% খুবই খারাপ, বাকি মাঝখানে 25% হচ্ছে না খুব ভালো না, তার মানে এটাও ঝুঁকির মধ্যে আছে। রাজুকের এক গবেষণায় হতাশাজনক চিত্র মিলেছে। 3252টি ভবন পর্যালোচনায় দেখা গেছে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, পুলিশ ও ফায়ার স্টেশনের মতো লাইফলাইন ভবনের অর্ধেকের বেশি ঝুঁকিপূর্ণ। কম করে হলেও 42টা ভবন ভেঙে ফেলতে হবে এখনই। আর ব্যক্তি পর্যায়ে বা বেসরকারি ভবনগুলো তো দেখাই হয়নি কোন অবস্থায় আছে। ওই 200 বিল্ডিং যে ডিটেইল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট করছি, সেটা আমাদের রোড টু ফিটিং করা লাগবে। 42টা বিল্ডিং ভেঙে ফেলতে হবে, আর সরকারের টাকা দিয়ে প্রাইভেট বিল্ডিং করে দিতে হয়। সেই কারণে আমরা ইঞ্জিনিয়ারদের তৈরি করে দিচ্ছি। রেসিডেন্সিয়াল বিল্ডিং চেক করার সুযোগ পাইনি, সরকার আমাদের দেয় নেই, বা রাজুক হয়তো প্রচেষ্টা নেয়নি। আমাদের মোটামুটি বাংলাদেশের চিত্রটা হয়তো এইরকমই, যে 25 থেকে 50% বিল্ডিং হয়তো ঝুঁকির মধ্যে আছে। পরিসংখ্যান বলছে ঢাকায় 4 তলার উপরে ভবন আছে 6 লাখ, 15 লাখ ভবন আছে শুধু সিটি কর্পোরেশন এলাকায়। এর একটিরও নির্মাণ ইতিহাস জানা নেই নিয়ন্ত্রক সংস্থাগুলোর। প্রত্যেকটা মাটি কাটা থেকে শুরু করে, মাটির সয়েল টেস্ট থেকে শুরু করে, বিল্ডিংয়ের কংক্রিটের কোয়ালিটি থেকে শুরু করে, রডের কোয়ালিটি, এগুলো সব একটা থার্ড পার্টি কনসালটেন্সি ফার্ম করবে, ইঞ্জিনিয়ারিং ফার্ম করবে, যার সমস্ত দক্ষ জনবল আছে। ভবন ভূমিকম্প সহনীয়ভাবে নির্মাণ বা নির্মিত ভবনের সহনীয়তা তদারকিতে তৃতীয় পক্ষ কোনো প্রতিষ্ঠানের সহায়তা নেওয়া হয় সারা বিশ্বে, যার অনুশীলন নেই এই বাংলাদেশে। একটা সেন্ট্রালাইজ কোনো বডি যদি হয়, যেখানে যার মাধ্যমে ওনারা এই এনলিস্টেড যারা ইঞ্জিনিয়ার যারা আছেন তাদের কাছ থেকে সহায়তা ওনারা নিতে পারেন। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। উচ্চ শব্দের নৌযান চলাচল ও জ্বালানি তেলের দূষণে হুমকির মুখে সুন্দরবনের সার্বিক পরিবেশ ও জীববৈচিত্র্য। ক্রমেই দূষিত হচ্ছে এখানকার নদ নদী। এ নিয়ে বন বিভাগের তেমন তৎপরতা নেই, তবে উদ্বিগ্ন পরিবেশবাদীরা। খুলনা, বাগেরহাট ও মংলা প্রতিনিধি তথ্যচিত্রে মাসুম আলিসার রিপোর্ট। সুন্দরবন
বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট, প্রায় 10,000 বর্গ কিলোমিটার আয়তনের এই বিশ্ব ঐতিহ্যের 6,517 বর্গ কিলোমিটারই বাংলাদেশ ভূখণ্ডে, বাকি 34% অবস্থান ভারতে। গত 5-7 বছরের দুর্ঘটনার কবলে পড়ে অন্তত 15টি কয়লা, সার ও জ্বালানি তেলবাহী জাহাজ ডুবেছে সুন্দরবনের আশপাশের নদীতে। এছাড়া প্রতিদিনই এসব নদীতে চলছে ছোট বড় কয়েক হাজার নৌযান। কিন্তু একের পর এক জাহাজ ডুবির পাশাপাশি উচ্চ শব্দের নৌ চলাচলে হুমকির মুখে সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য। বনের গোটা প্রাণীকুল থাকে আতঙ্কে, কিন্তু এ নিয়ে তেমন তৎপরতা নেই সংশ্লিষ্টদের। শব্দ দূষণের কারণে আমাদের সুন্দরবনের বিশেষ করে বন্য প্রাণীদের ব্যাপক ক্ষতি হয়। তারা অনেক সময় তাদের প্রজননে ব্যাঘাত ঘটে, তাদের মুভমেন্টে চলাফেরায় ব্যাঘাত ঘটে। একটা হচ্ছে শব্দ দূষণ, আর একটা হচ্ছে আমাদের এই যে বর্জ্য, যে অপচনশীল যে সমস্ত পলিথিন বা পলিথিন জাতীয় যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো। এবং শব্দ দূষণ যেটা হয় সেটা হচ্ছে বেশিরভাগই বন্দরের জাহাজ চলাচল করে, এর থেকে শব্দ দূষণ হয়। বনের ভেতর ও আশপাশের নদী দিয়ে পণ্যবাহী নৌযানের চলাচল বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন পরিবেশবিদরা। সুন্দরবনের মধ্যে যে সকল নৌযান, বিশেষ করে ট্রলার, লঞ্চ, জাহাজ, কার্গো, তাদের উপরে বিধিনিষেধ আরোপ করা উচিত। সেই কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাই যে এই শব্দ দূষণ যেন বন্ধ হয়। সুন্দরবনের ভিতরে এই উচ্চ শব্দ উৎপন্নকারী এই ট্রলারগুলো সংখ্যা একটু নিয়ন্ত্রণ করা উচিত। শব্দ দূষণ রোধ এবং জ্বালানিজনিত ক্ষতি থেকে সুন্দরবনকে নিরাপদ রাখতে কার্যকরী উদ্যোগ চান বনপ্রেমীরা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। পুঁজিবাজারে কারসাজি করলে সম্পদ বাজেয়াপ্ত হবে, পাশাপাশি জড়িতদের 10 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রেখে আইন করছে সরকার। প্রস্তাবিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন 2022-এর খসড়া অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। শেয়ার বাজারে সবসময় সক্রিয় থাকে কারসাজি চক্র। সাধারণ বিনিয়োগকারীদের ঠকিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার নিত্য নতুন পদ্ধতি অবলম্বন করে তারা। এই কারসাজি চক্রের জন্য বড় দুঃসংবাদ আসছে। পুঁজিবাজারে কারসাজি বা প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্জিত সম্পদ বাজেয়াপ্ত হবে। পাশাপাশি 10 বছরের কারাদণ্ড বা সর্বনিম্ন 10 লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড দেয়া যাবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন 2002 নামে প্রস্তাবিত আইনে এসব বিধান রয়েছে। এছাড়া মালিকপক্ষ বা দায়িত্বশীল ঊর্ধ্বতনদের শেয়ার ব্যবসা বা ইনসাইডার ট্রেডিং বন্ধে গোয়েন্দা কার্যক্রম চালানোর সুযোগ রাখা হয়েছে। বিশেষজ্ঞরা এসব বিধানকে সময়োপযোগী বলছেন। শেয়ার বাজার নিয়ে যে কারসাজি প্রায় শোনা যায়, তার বিপক্ষে যে এই ধরনের আইন তৈরি করা হচ্ছে সেটাকে আসলে সাধুবাদই দিতে হয়। তবে এটা কিভাবে কার্যকর করবে কি করবে না তার উপর নির্ভর করবে যেটা কতটুকু যোগোপযোগী হলো। আগের যে আইনটা বা রেগুলেশন, ওটার ভিত্তিতে রেগুলেশন করা হয়েছিল, ওটা অনেকগুলো কাভার করে নাই, এটা অনেকটা কাভার করতেছে। আর আমার একটা বিশ্বাস বা ধারণা, ওই যে গ্লোবাল প্র্যাকটিসটা ওরা দেখছে, মানে বিদেশ বাইরে কি প্র্যাকটিসটা কেমন, মানে অন্যান্য দেশের, তো সে অনুযায়ী এটা ঠিকই আছে। খসড়ায় আরও রয়েছে, শেয়ারবাজার সংশ্লিষ্ট কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান দেউলিয়া হলেও তার জিম্মায় থাকা কোনো বিনিয়োগকারী সম্পদকে পরিসম্পদ হিসেবে গণ্য করা বা অন্যের দায় মেটাতে ব্যবহার করা যাবে না। মানুষজন এই শেয়ার বাজারের উপরে কখনো কখনো আস্থা আনলেও মাঝে মাঝে এর বিরুদ্ধে যেসব অভিযোগ আসে, যেখানে যেসব কারসাজি করা হয়, তারা এত উঁচু পদের থাকে যে তাদের বিরুদ্ধে কখনোই কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়। যদি এই আইনের মাধ্যমে যদি তাকে আইনের আওতায় আনা হয়, তাহলে অবশ্যই শেয়ার বাজারের জন্য এটা ভালো খবর। এখন কথাটা হচ্ছে গুড গভর্নেন্স বলতে আবার মার্কেটের ডিসিপ্লিনে রাখা, সেটার জন্য তো আইনটা, হ্যাঁ, তো সেটা হওয়া উচিত। তবে ওটা ওই মানে মার্কেট ভাইব্রেন্ট থাকতে হবে, মার্কেট বড় হইতে হবে, মার্কেটে 2000-3000 কোটি টাকা টার্ন ওভার হইতে হবে, তাহলে না ওই আইন প্রযোজ্য হবে। এছাড়া নতুন আইনের খসড়ায় বিনিয়োগকারীদের ক্ষতির দ্বিগুণ ক্ষতিপূরণ দেওয়ার বিধান রাখা হয়েছে। তালিকাভুক্ত কোম্পানির সঙ্গে অতালিকাভুক্ত প্রতিষ্ঠানের একীভূতকরণ বা পুনর্গঠনের ক্ষমতা পাচ্ছে বিএসইসি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। র্যাব হেফাজতে নারীর মৃত্যুর ঘটনায় ময়নাতদন্ত প্রতিবেদন সহ সকল নথি তলব হাইকোর্টের আজ শুনানি। আমন্ত্রণ আবারও সকাল 9টার 21 সংবাদ।
নওগাঁয় র্যাব হেফাজতে নারীর মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে কিনা জানতে চেয়েছেন হাইকোর্ট। তলব করা হয়েছে ময়না তদন্ত রিপোর্টও। আজ সকালেই রাষ্ট্রপক্ষকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি ফারহা মাহবুব ও বিচারপতি আহমদ সোহেলের বেঞ্চ। শাকার আরজু রিপোর্ট। গত 22 মার্চ নওগাঁ শহরের নওজোয়ান মাঠের সামনে থেকে সুলতানা জেসমিনকে আটক করে র্যাব। আটকের প্রায় 2 ঘন্টা পর দুপুরে তাকে অসুস্থ অবস্থায় নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সন্ধ্যা পর্যন্ত চলে চিকিৎসা। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জেসমিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা। রামেকে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা যান তিনি। এ সংক্রান্ত কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ হাইকোর্টের নজরে আনেন আইনজীবী মনোজ কুমার ভৌমিক। শুনানিতে আদালত বেশ কয়েকটি বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীর কাছে জানতে চান। জেসমিনের মৃত্যুর ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা, ময়নাতদন্তের প্রতিবেদনে ডাক্তার কি বলেছেন জানতে চান আদালত। কাদের আন্ডারে ছিল, পোস্টমর্টম রিপোর্ট হয়েছে কিনা, ইনকোয়েস্ট রিপোর্ট হয়েছে কিনা, আগামীকাল সকালের মধ্যে এগুলো দাখিল করতে বল। কোর্ট বলছেন ওরা ন্যায় বিচার করবে, এগুলো দেখে ন্যায় বিচার করবে। একই সঙ্গে কার হেফাজতে ছিল, সংস্থার নাম ঠিকানা, ওই নারী আগে থেকেই অসুস্থ বা আঘাতপ্রাপ্ত ছিলেন কিনা এ বিষয়ে আগামীকাল সকালের মধ্যে জানাতে নির্দেশ দেন হাইকোর্ট। তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং সেই আঘাতে তিনি রাজশাহী মেডিকেলে মারা গেছে। এই মর্মে যে অভিযোগগুলো আমরা পেয়েছি, তাকে অ্যারেস্ট করা হলো বুধবারে। তার বিরুদ্ধে মামলা হলো 31 ঘন্টা পরে। ডিজিটাল নিরাপত্তা আইনে কিভাবে মামলা হয় 31 ঘন্টা পরে? ও এটা খুব সিরিয়াসলি নিয়েছে। সুলতানা জেসমিন সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের ভূমি অফিসে সহকারী পদে কর্মরত ছিলেন। শহরের জনকল্যাণ মহল্লায় ভাড়া থাকতেন তিনি। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। দেশে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে ভিনদেশি কুকুরের প্রজনন, চাষ ও বেচাকেনা। এসব কুকুর রপ্তানি করে আয় করছেন বৈদেশিক মুদ্রাও। ইফরাজুলের ক্যামেরায় রফিকুল বাহারের প্রতিবেদন। তাশফিক আনোয়ার কানাডার ভ্যাঙ্কুভারের একটি বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ছেন অনলাইনে। স্কুলে পড়ার সময় শখের বশে কুকুর লালন পালন করতেন। এভাবে জড়িয়ে পড়েন কেনাবেচার সঙ্গেও। চট্টগ্রাম শহর থেকে 15 কিলোমিটার দূরে কর্ণফুলীর একটি গ্রামে গড়ে তোলেন বিদেশি প্রজাতির কুকুরের খামার। নারায়ণগঞ্জের চর সায়েদপুরে গড়ে তুলেছেন আরও একটি খামার। 2 খামারে জার্মান, পোল্যান্ড, পাকিস্তান ও ভারত থেকে আনা বিশ্ববিখ্যাত জার্মান শেফার্ড, গ্রেট ডেইন, রটওয়েলার, ডোবারম্যান জাতের 34টি কুকুর রয়েছে। কোভিডের সময় ঘরে আটকে থাকা পশুপ্রেমীদের মধ্যে কুকুরের চাহিদা বাড়তে থাকে। 2 মাস বয়সে একটি কুকুর ছানার দাম 20,000 থেকে 2 লাখ টাকা। প্রাপ্তবয়স্ক এক একটি কুকুরের দাম 10 লাখ টাকা পর্যন্ত। এসব কুকুরের রয়েছে এক ধরনের বিশেষ সার্টিফিকেট ও পাসপোর্ট। এদের বিমানে এনে কাস্টমস শুল্ক পরিশোধ করতে হয়। মারলে কালারগুলো আপনার এইরকম ব্লাড লাইন ধরেন 1 লাখ 1,20,000 এরকম পড়বে। আবার এখন ব্লাড লাইন ধরেন ডিপেন্ড করে, যে চ্যাম্পিয়ন ব্লাড লাইন যদি হয় আরও বেশিও পড়তে পারে। সকাল ও বিকেলে কুকুরকে দিনে 2 বেলা খাবার দেওয়া হয়। ইউরোপের বিভিন্ন দেশের প্রজাতি হওয়ায় শীতল তাপমাত্রায় রাখতে হয় এদের। চিকেন আর রাইস, চিকেনটা একটু বেশি হয়, রাইসটা একটু কম হয়। তাহলে সকাল একবার খানা, তাহলে সকালের পরে ছাড়ে। প্রভুভক্ত পোষা প্রাণী হিসাবে কুকুরের চাহিদা দিন দিন বাড়ছে ব্যক্তি ও পারিবারিক পর্যায়ে। তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন হওয়ায় বাড়ছে উপযোগিতাও। সেই কারণেই পুলিশ থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধ দমনে এবং উদ্ধার অভিযানে ব্যবহার করছে প্রশিক্ষিত এসব বিদেশি কুকুর। পাস্ট 2 to 3 ইয়ার্স যে চেঞ্জটা দেখলাম, আমার মনে হয় না আমি এই চিতাকে দেখার আগে, চিতার এই জিনিসটা এই ঘটনাটার আগে কিন্তু আমি এর আগে কখনো দেখি নাই যে কোনো একটা কুকুরকে বা কোনো একটা ডগ স্কোয়াডের কুকুরকে মেডেল দিচ্ছে, হ্যাঁ, বা এরকম প্রেস দিচ্ছে, হ্যাঁ। কিন্তু এখন যেমন এই চেঞ্জটা আসতেছে। প্রাণী প্রেমীরা আশা করছেন প্রজনন ও চাষের মাধ্যমে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়ের সম্ভাবনা রয়েছে। রফিকুল বাহার, 21 টেলিভিশন, চট্টগ্রাম। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। ভবন নির্মাণে শুধু নকশার অনুমোদন দিয়ে দায় সারছে নিয়ন্ত্রক সংস্থা। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবেলায় নেই প্রস্তুতি। উচ্চ শব্দে নৌযান ও জ্বালানি দূষণে হুমকির মুখে সুন্দরবনের জীববৈচিত্র্য, তৎপরতা নেই বন বিভাগের। পুঁজিবাজারে কারসাজি করলে সম্পদ বাজেয়াপ্ত, 10 বছর কারাদণ্ডের বিধান রেখে হচ্ছে আইন।
সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন ekusha-tv.com ওয়েবসাইটে, এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekusha24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।